নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। এক্ষুনি এখান থেকে চলে যাওয়া বনি, না হলে এর ফল ভালো হবে না বলছি। প্রচন্ড রাগে গর্জন করে বলল চন্দ্রাবতী, এই অভিযোগ পুরোপুরি মিথ্যা। চন্দ্রাবতীর রাগ দেখে মোহিনীর কিন্নর অবনী ভয়ে কেঁপে উঠল, কিন্তু তবুও নিজেকে সামলে নিয়ে বলল, আপনি আমাকে এভাবে ভয় দেখাবেন না মহারানীমা। আর ভুলে যাবেন না, মহারাজ নিজে রানীমা হলে সুরক্ষার দায়িত্ব আমাকে দিয়েছেন, আর সঙ্গে সঙ্গে এই অধিকারও দিয়েছেন যে যদি কেউ কোনো রকম গন্ডগোল পাকানোর চেষ্টা করে তাহলে সঙ্গে সঙ্গে আমি তার বিরুদ্ধে সমুচিত ব্যবস্থা গ্রহণ করতে পারব। সে যে কেউই হতে পারে, আর অভিযোগ ঠিক কি ভুল সে সিদ্ধান্ত তো মহারাজ নেবেন। আপাতত আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে, না হলে আমাদের জোর করে নিয়ে যেতে হবে। অবনীর কথা শেষ হওয়ার আগে চন্দ্রাবতী জোরে একটা থাপ্পড় মারল ওর গালে। অবনী তো চোখে অন্ধকার দেখতে লাগলো। ও টলতে টলতে পিছনে গিয়ে পড়ল। চন্দ্রাবতী ওর দিকে এগোতে এগোতে বলতে লাগলো, কার সাহস আছে আমার সঙ্গে জবরদস্তি করবে? আমিও দেখি, আর আমি ভালো করেই জানি এটা তোর চাল। অবনী, কই মোহিনীর তো খুব বিশ্বস্ত তুই, তাই না? গিয়ে গিয়ে বলে দে ওকে। এখন এই চন্দ্রাবতী নিজেই নিজের মর্জির মালিক, কেউ হুকুম দিতে পারবে না আমাকে। মহারাজ যদি নিজেও আসেন তবুও আমাকে গ্রেপ্তার করতে পারবেন না। অবনী কিছু বলার আগেই সোনাল ব্যঙ্গ করে বলল, হায় হায় অবনী রানী, এক্ষুনি রাজবৈদ্যকে বলে কোনো মলম লাগিয়ে নাও, না হলে মহারানীমার থাপ্পড়ের দাগ সারা জীবন তোমার গালে থেকে যাবে। অবনী নিজের অপমান সহ্য করতে না পেরে ওর সঙ্গে আসা কিন্নরদের উপর চেঁচিয়ে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ, এক্ষুনি গ্রেপ্তার করো। দ্রুত কিছু কিন্নর তলোয়ার নিয়ে এগিয়ে গেল। চন্দ্রাবতীও সঙ্গে সঙ্গে নিজের ছুরি বার করল। চন্দ্রাবতীর রুদ্র রূপ দেখে কিন্নরেরা নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ল। অবনী আবার চেঁচালো, ভয় কেন পাচ্ছ? ভিতর দল এগিয়ে যাও। কিন্নর দল কিছু করত তার আগেই চন্দ্রাবতী তার ছুরি দিয়ে একটা কিন্নরের হাতে আঘাত করল। হায় হায়, মেরে ফেললো মহারানীমা। ব্যথায় চেঁচিয়ে ওই কিন্নর নিজের তলোয়ার ফেলে দিয়ে ওখানে ছটফট করতে লাগলো। চন্দ্রাবতীর ছুরির আঘাতে ওর হাত থেকে গালগাল করে রক্ত পড়ছিল। চন্দ্রাবতী অন্য কিন্নরদের দিকে তাকিয়ে ছুরি তুলে আহ্বান করে বলল, যদি প্রাণ প্রিয় না হয় তাহলেই এগিয়ে আসবে, না হলে এবার এই ছুরি হাতে নয় সোজা গলায় গিয়ে আঘাত করবে তোমাদের। চন্দ্রাবতীর এরকম রণচণ্ডী রূপ দেখে সমস্ত কিন্নরদের হাত পা কাঁপতে লাগলো। অবনী নিজেই ভয় পেয়ে বড় বড় চোখ করে চন্দ্রাবতীকে দেখছিল। সোনাল ব্যঙ্গ করে বলল, হায় হায় অবনী রানী, এরকম চোখ বড় বড় করে কি দেখছো? চোখ ফেটে যাবে তো। একটু পুরুষত্ব দেখাও, এগিয়ে এসো আর গ্রেপ্তার করে নাও আমাদের মহারানীমাকে। অবনীর সব ক্ষমতা ঢিলে হয়ে গিয়েছিল। ও চুপচাপ নিজের সব কিন্নরদের নিয়ে ওখান থেকে পালিয়ে গেল। চন্দ্রাবতীও নিজের রাগ দমন করে ছুরি কোমরে গুঁজে রেখে দিল। সোনাল অত্যন্ত রেগে গিয়ে বলতে লাগলো, খারাপ ভাববেন না মহারানীমা, কিন্তু মোহিনীকে রানীমা বলতে আর ইচ্ছা হয় না। আজ তো সমস্ত সীমা পার করে দিয়েছে। আপনি মহারাজকে গিয়ে কেন বলছেন না যে উনি নিজের অসুখ নিয়ে নাটক করছেন? না সোনাল। ও একটা গভীর শ্বাস নিয়ে বলল, এখন মহারাজকে বলে কোনো লাভ নেই। তাছাড়াও আমি মোহিনী নই,
যে কথায় কথায় মহারাজের কাছে গিয়ে নালিশ করব? আমি তো ওই দিনের অপেক্ষায় আছি, যেদিন মহারাজের সামনে মোহিনীর মিথ্যের পর্দা সরে যাবে। তখন আমার মহারাজের সামনে কিছু প্রমাণ করারও দরকার পড়বে না। এতদিনে সোনাল চন্দ্রাবতীকে চিনে ফেলেছিল। ও সঙ্গে সঙ্গে চিঠির কথা মনে করিয়ে দিয়ে বলল, মহারানী মা, আপনি নিজের খেয়াল রাখুন। ততক্ষণে আমি আপনার চিঠি আমার বিশ্বস্ত সৈনিককে দিয়ে আসছি, যাতে এই চিঠি তাড়াতাড়ি আপনার গুপ্তচর মাধবের কাছে পৌঁছে যায়। চন্দ্রাবতীর অনুমতি নিয়ে সোনাল সঙ্গে সঙ্গে ঘর থেকে দৌড়ালো। এদিকে চন্দ্রাবতীর হাতে মার খাওয়ার পর অবনী ওর কিন্নরের দল নিয়ে যখন মোহিনীর কাছে পৌঁছলো, তখন মোহিনীর রাগের কোনো সীমা পরিসীমা ছিল না। তোমায় আমি এত টাকা কি এর জন্য দিই অবনী, যে তুমি আমার সামনে খালি হাতে মুখ লটকে এমন করে দাঁড়িয়ে থাকবে? মোহিনী ওর দিকে রাগে জ্বলন্ত চোখে দেখে বলল। জবাবে অবনী মাথা নত করে বলল, আমি তো অনেক চেষ্টা করেছিলাম রানীমা, কিন্তু মহারানীমার ওপর আমার ধমকানোর কোনো প্রভাবই পড়ল না। উল্টে উনি আমার এক কিন্নরকে ঘায়েল করে দিলেন। যদি আমি ওখান থেকে চুপচাপ চলে না আসতাম, তাহলে হয়তো উনি আমাদের সবাইকে প্রাণে মেরে দিতেন। আমি তো এতদিন ওনাকে বুদ্ধিহীন বোকা ভাবতাম, কিন্তু উনি তো খুব বিপজ্জনক। ছুরি তো এমন চালান যে বড় বড় তলোয়ারবাজ বীরেরা ওনার সামনে যেন শিশু। আমার সামনে তারিফ করা বন্ধ করো অবনী। মোহিনী বিশ্রীভাবে রেগে গিয়ে চেঁচাতে লাগলো, না হলে মহারাজকে বলে এই রানীমহল থেকে চিরদিনের মতো তোমাকে তাড়িয়ে দেব। তখন রাস্তায় রাস্তায় নেচেই টাকা কামিও তুমি। অবনী ভয় পেয়ে গেল। না, আমাকেই কিছু করতে হবে। রাগে গজগজ করতে করতে মোহিনী ঘর থেকে বেরিয়ে গেল এবং সোজা বীরেন্দ্র প্রতাপের ঘরে গিয়ে পৌঁছল। বীরেন্দ্র প্রতাপ এই সময় একা বসে মদিরা পান করছিল আর চন্দ্রাবতীর কথা ভাবছিল। মোহিনীকে দেখে ও প্রথমে চমকে উঠল, আর পরে একেবারে সাবধান হতে হতে বলল, তুমি তুমি এখানে কেন এসেছো? মোহিনী তিক্ত স্বরে বলল, ভয় পাবেন না মহারাজ, আমি আপনাকে স্পর্শ করব না। আমি নিজেই চাই না যে আমার সংক্রামক রোগ আপনার হোক। আমি তো এখানে শুধু ন্যায় চাইতে এসেছি। বীরেন্দ্র প্রতাপ সন্দিগ্ধ স্বরে বলল, ন্যায়? কি রকম ন্যায়? কি হয়েছে? মোহিনী বলল, আমার সংক্রামক রোগ হয়েছে। এই কথা আপনাকে কে বলেছিল? রাজবৈদ্য নাকি মহারানী? বীরেন্দ্র প্রতাপের মনে একটা ঝটকা লাগলো। ও নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, যখন তুমি সরাইখানায় বেহুশ হয়ে গিয়েছিলে, তখন চন্দ্রাবতীই তোমাকে পরীক্ষা করে আমাকে বলেছিল। আচ্ছা, আর আপনি এত সহজে ওনার কথা মেনে নিলেন? মোহিনী অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনি কোনো বড় দক্ষ বৈদ্যকে দিয়ে পরীক্ষা করানো উচিত বলে মনেই করলেন না? তাহলে তো এটাও আপনি বিশ্বাস করবেন না যে আমার চিকিৎসা করানোর নাম করে মহারানী যেসব জড়িবুটি দিচ্ছেন ও সবকিছু বিষাক্ত। হঠাৎ বীরেন্দ্র প্রতাপের দ্বিতীয় ঝটকা লাগলো। কি বলছো তুমি? ও হয়রান হয়ে বলল, চন্দ্রাবতী তোমাকে মারার চেষ্টা করবে কেন? যদি ও তোমাকে মারতে চাইতো, তাহলে তো ওর কিছু করার দরকারই হতো না। তুমি তো এমনিতেই বিষে মরে যাচ্ছিলে। বাহ বাহ মহারাজ, বাহ! কাল পর্যন্ত তো আপনি চোখ বন্ধ করে আমার কথায় বিশ্বাস করতেন, কিন্তু একদিনে এমন কি হলো যে মহারানীর উপর আপনার এত বিশ্বাস হতে লাগলো? আরে, এটা তো হতে পারে যে আমার শরীরে এখন বিষ আর নেই, কিন্তু জেনে শুনে মহারানী আমার চিকিৎসা করার নাটক করছেন যাতে আপনি ওনার মুঠোয় থাকেন। কারণ আমার প্রাণ বাঁচানোর জন্যেই আপনি ওনার মহারানী পদ ফিরিয়ে দিয়েছিলেন। মোহিনীর এইসব অকাট্য যুক্তিতে বীরেন্দ্র ভাবতে বাধ্য হচ্ছিল। তা দেখে মনে মনে হেসে উঠল মোহিনী। ওর ওষুধে কাজ হয়েছে তাহলে। বীরেন্দ্রকে ওর দিকে টানার মতলব
সফল হবে এই আশা জাগলো তার মনে। খুব সরলভাবে বলল, ক্ষমা করবেন মহারাজ, আমার কথা হয়তো আপনাকে কষ্ট দিচ্ছে, কিন্তু আমি আপনার এই অবহেলা সহ্য করতে পারছি না। আমি চাই না আপনি কোনো ভুল বোঝাবুঝিতে থাকেন, তাই সত্যিটা সামনে আসা খুব দরকার। যদি আমি ভুল প্রমাণিত হই, তাহলে আপনি আমাকে পাটরানী থেকে চাকরানী বানিয়ে দিন, কঠিন থেকে কঠিনতম শাস্তি দিন আমাকে, আমি কিচ্ছু বলবো না। এসব বলে মোহিনী চুপ করলো, কিন্তু ওর চোখ বীরেন্দ্র প্রতাপের উপর ছিল। বীরেন্দ্র প্রতাপ খানিকক্ষণ চুপ করে থেকে বলল, তুমি নিশ্চিন্ত থাকো মোহিনী, সত্যি উদ্ঘাটন হবেই। আমি এক্ষুনি একজন সুদক্ষ চিকিৎসককে ডাকতে বলছি, ততক্ষণ তুমি বিশ্রাম করো। মনে মনে হাসতে হাসতে মোহিনী ওখান থেকে চলে গেল। বীরেন্দ্র প্রতাপ মদিরার পেয়ালা শেষ করে উঠে বাইরে বেরিয়ে গেল। দিনের শেষে অস্তগামী সূর্যের লাল আভার হাত ধরে সন্ধ্যার আগমন ঘটল। রাজমহলের ভিতরে মশাল ও প্রদীপের আলোয় আলোকিত করে তোলা হচ্ছিল, কিন্তু চন্দ্রাবতীর ঘরে তখনও অন্ধকার ছিল। ও অনেকক্ষণ থেকে নিজের পালঙ্কে শুয়ে কোনো গভীর ভাবনায় ডুবেছিল। তখন ঘরের বাইরে একটা শব্দ হলো। চন্দ্রাবতী চমকে বিছানায় উঠে বসল। তখন বাইরে থেকে একটা গম্ভীর গলার আওয়াজ শোনা গেল, আমি কি ভিতরে আসতে পারি? গলা চিনতে পেরে চন্দ্রাবতীর হয়রানির কোনো সীমা ছিল না। ও তাড়াতাড়ি উঠে একটা প্রদীপ জ্বালালো, তারপর এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। সামনে বীরেন্দ্র প্রতাপ দাঁড়িয়েছিল। ও যখন প্রদীপের মৃদু আলোয় চন্দ্রাবতীকে দেখল, তখন শুধু অপলকে দেখতেই থাকলো। চন্দ্রাবতী আজ একটু শৃঙ্গার করেছিল, যাতে ওর সৌন্দর্য আরো আকর্ষক হয়ে উঠেছিল। দরজায় কি দাঁড়িয়ে থাকবেন? চন্দ্রাবতী আস্তে আস্তে বলল, ভেতরে আসুন। আর আপনার অনুমতি নেবার কি দরকার? এর আগে তো আপনি এরকম কখনো করেননি। বীরেন্দ্র ঘরে ঢুকতে ঢুকতে বলল, যা আগে কখনো করিনি তা পরে করব না, এমন তো কোনো কথা নেই। কখনো না কখনো তো প্রারম্ভ করতেই হয়। চন্দ্রাবতী চমকে উঠল। সে বিন্দুমাত্র জানত না বীরেন্দ্র প্রতাপের মতো রাগী এবং অহংকারী রাজাও এই ধরনের কথা বলতে পারে। ও এই সময় প্রয়োজনের থেকে বেশি ভদ্রতা দেখাচ্ছে। মনে মনে এর কারণ অনুসন্ধান করার জন্য চন্দ্রাবতী বলল, আজ মোহিনীর জায়গায় আপনি আমাকে বেছে নিয়েছেন বুঝি? এর কারণ হয়তো এটাই যে ওর সংক্রামক ব্যাধি আছে, ওকে ছুঁতে পারবেন না, তাই আপনি আজ অন্য কোনো শরীরের স্বাদ পেতে চান। চন্দ্রাবতীর বিশ্বাস ছিল এই বিদ্রূপ শুনে বীরেন্দ্র প্রতাপ সমস্ত ভদ্রতার মুখোশ খুলে ফেলে সমূর্তি ধারণ করবে, কিন্তু বীরেন্দ্র প্রতাপ শুধু একটু হাসল। চন্দ্রাবতীর আরো কাছে আস্তে আস্তে বলল, আমার একটু খারাপ লাগেনি চন্দ্রাবতী, কেননা সত্যি কথা হলো আমি সত্যি সত্যি তোমার শরীর পেতে চেয়েছিলাম, কিন্তু তোমার গর্ব, তোমার আত্মসম্মান আমাকে লজ্জা পেতে বাধ্য করেছে। আবার যখন আমি তোমার বাহাদুরি দেখলাম, তখন তো আমি তোমার দিওয়ানা হয়ে উঠলাম। আর যদি সত্যি বলি, তো মোহিনী তোমার চেয়ে আমার কাছে বেশি সুন্দর লাগে, কিন্তু কখনো কখনো বেশি সৌন্দর্য একঘেয়ে লাগে, কারণ মোহিনীর কাছে এখন এমন আর কিছুই নেই যাতে ওর প্রতি আমার মন পুনরায় আকৃষ্ট হতে পারে। কিন্তু তুমি, তোমার ভিতর এত রহস্য আছে চন্দ্রাবতী, যে আমি না চাইতেও তোমার কাছে বারবার আসার জন্য মজবুর হয়ে যাচ্ছি। বলতে বলতে বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিল। চন্দ্রাবতী যেন সবকিছু ভুলে গিয়েছিল। বীরেন্দ্র প্রতাপের এই রূপ
তার কাছে সম্পূর্ণ নতুন। তার কথাগুলো যেন চন্দ্রাবতীর চারিদিকে একটা জাদু বলয় তৈরি করছিল। তখন বীরেন্দ্র ওর গলায় খুব ধীরে তার ঠোঁট রাখল আর বলল, তোমার সমস্ত রহস্য আজ আমি জানতে চাই চন্দ্রাবতী। তোমার রহস্যের গভীরে ডুবে যেতে চাই, আর ততটাই গভীরভাবে সারা রাত তোমাকে ভালোবাসতে চাই। চন্দ্রাবতীর সমস্ত শরীরে একটা তরঙ্গ বয়ে গেল। এতদিন সে শুধুই বীরেন্দ্র প্রতাপের অপমান অবহেলাই সহ্য করেছিল, কিন্তু আজ ওর ভালোবাসা দেখে ও হয়রান হয়ে গেল। সঙ্গে সঙ্গে খুশিতে ওর মন নেচে উঠল। ও ধীরে ধীরে বলল, ভালোবাসার গভীরতার কোনো শেষ নেই মহারাজ। যতটা ডুববেন ততটাই আরো ডুবতে চাইবেন, বরং তার চেয়েও বেশি। আমি তার থেকেও বেশি ডুবতে চাই মহারানী। আজ আমি তোমার সম্বন্ধে সব কিছু জেনে নিতে চাই। তোমার সব দুঃখ, সব সমস্যাকে আমি নিজের করে নিতে চাই। আজ আমার কাছ থেকে কিছু লুকিও না, সব সব বলে ফেলো। এ কথা বলতে বলতে চন্দ্রাবতীকে বিছানার দিকে নিয়ে যেতে লাগলো, কিন্তু শেষের কথাগুলো শুনেই চন্দ্রাবতীর মনে বিদ্যুৎ খেলে গেল। তার মনে আবার সন্দেহ জন্ম নিতে লাগলো। বীরেন্দ্র প্রতাপের এই ভালোবাসা একেবারেই তার কাছে নাটক বলে মনে হতে লাগলো। হঠাৎ ঠিক ঠিক বীরেন্দ্র প্রতাপ এখানে কোনো বিশেষ মতলবে এসেছে, ও ভাবতে লাগলো। এখনো ও শুধু আমার শরীর হাসিল করতেই চাইছে, আর তার জন্য একটা নতুন রাস্তা বেছে নিয়েছে। অথবা অথবা এমন নয় তো যে ও ভালোবাসার ঢং করে আমার কাছ থেকে কোনো কথা জানতে চাইছে। এই খেয়াল চন্দ্রাবতীকে একেবারে অস্থির করে তুলল। ও একেবারে শান্ত হয়ে গেল। এখন এক অদ্ভুত পরিস্থিতিতে ফেঁসে গেছে ও। এই মুহূর্তে ও না তো বীরেন্দ্র প্রতাপের এই ব্যবহারের বিরুদ্ধে যেতে পারছিল, না ওর প্রতি আকৃষ্ট হতে পারছিল, আর না ওকে প্রত্যাখ্যান করতে পারছিল। কিন্তু কোনোভাবেই বীরেন্দ্র প্রতাপের এই ইচ্ছা ও পূর্ণ হতে দিতে চাইল না। চন্দ্রাবতীর এরকম বিপদে ত্রাতা হয়ে দেখা দিল দরজার বাইরে থেকে আসা একটা ভয়ার্ত গলার স্বর। মহারাজ, মহারাজ! বীরেন্দ্র প্রতাপ একেবারে লাফিয়ে উঠল। চন্দ্রাবতীকে ছেড়ে রেগে গিয়ে দরজা খুলল। সামনে অবনী দাঁড়িয়েছিল। মহারাজ, তাড়াতাড়ি চলুন, রানী মোহিনীর রক্ত বমি হচ্ছে বলে একটা পাত্রে দেখালো। বীরেন্দ্র প্রতাপ ভয় পেয়ে গেল। তো সত্যি কি বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীকে ভালোবাসতে শুরু করেছিল, নাকি নাটক করছিল? মোহিনীর রক্তবমি কেন হচ্ছিল জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে চাঁদনি চ্যানেলে।